ক্লাস 7-এর ছাত্রছাত্রীরা আগের দিন আমরা পরমাণুর গঠন সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব কিভাবে পরমাণু থেকে মৌলিক অণু বা যৌগিক অণু গঠিত হয়। তাহলে পরমাণুগুলো কিভাবে যুক্ত হয়ে অণু তৈরি করে, সে মৌল অণুই হোক বা যৌগ অণুই হোক। তাহলে একটা পরমাণু আর একটা পরমাণুর সঙ্গে যুক্ত হচ্ছে, একটা পরমাণু আর একটা পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাটাকে বলি আমরা যোজ্যতা। তাহলে একটি পরমাণু অন্য একটি পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাকে ওই পরমাণুগুলো যোজ্যতা এই পরমাণুর যোজ্যতা বলে। কেমন? কতগুলো যৌগ যেগুলো তোমরা নাম শুনেছো, হ্যাঁ, সেইগুলো একটু পরিচিতি ঘটায়। যেমন খাদ্য লবণ, যে নুন আমরা খাই, একটা যৌগ। সেই নুনের নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড নামটা দেখি মোটামুটি বুঝতে পারছো কোন কোন মৌল আছে, কি কি আছে। সোডিয়াম প্লাস ক্লোরিন, এই দুটো মৌল যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড যৌগ, যেটাকে বলি আমরা খাদ্য লবণ, তৈরি করেছে। তাহলে সোডিয়াম পরমাণু আর ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করেছে। ঠিক সেই রকম আরেকটি লবণ, যেটা খাদ্য লবণের মধ্যেও সামান্য মিশে থাকে, যার জন্য বর্ষাকালে নুনটা গলে যায়, সেই পদার্থটা জলীয় বাষ্প শোষণ করে, যেটার নাম শুনেছ ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড নাম দেখি বুঝতে পারছো কি কি আছে। ক্যালসিয়াম প্লাস ক্লোরিন, তাহলে ক্যালসিয়াম আর ক্লোরিন মৌল যুক্ত হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করেছে। মানে ক্যালসিয়াম পরমাণু এবং ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে কেমন ক্যালসিয়াম ক্লোরাইড যৌগটি গঠন করেছে। আর একটা ধরো ম্যাগনেসিয়াম ধাতু। ম্যাগনেসিয়াম একটা ধাতু, তারকে একটা যদি অক্সিজেন গ্যাসপূর্ণ একটা গ্যাস জারেতে জ্বলন্ত অবস্থায় ফেলে দেওয়া হয়, ধরো একটা গ্যাস জার আছে, তার মধ্যে অক্সিজেন গ্যাস আছে, কেমন, এইবার একটা জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা একটা জ্বলন্ত ফেলে দিলে দেখা যাবে সাদা ধোঁয়া তৈরি হলো, হ্যাঁ, একটা যৌগ গঠন করে, যেটাকে বলি আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড।
ম্যাগনেসিয়াম অক্সাইড। কি কি নাম দেখে বুঝতে পারছো কি কি আছে? ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন। তাহলে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন দুটো মৌল যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করেছে। তাহলে ম্যাগনেসিয়াম পরমাণু অক্সিজেন পরমাণু যুক্ত হয়েছে। ক্যালসিয়াম অক্সাইড পোড়া চুন, শক্ত যে ডালা চুন যেটা কিনতে পাওয়া যায় হার্ডওয়্যার্সের দোকানে, সেটাকে আমরা বলি পোড়া চুন। তার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড নাম দেখে বুঝতে পারছো কি কি আছে? ক্যালসিয়াম আছে, প্লাস অক্সিজেন আছে। তাহলে ক্যালসিয়াম অক্সাইড যৌগটি ক্যালসিয়াম আর অক্সিজেন যুক্ত হয়ে তৈরি হচ্ছে। তাহলে ক্যালসিয়াম পরমাণু অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে এই যৌগটা অণু তৈরি হচ্ছে। তাহলে এগুলো কিভাবে পরমাণুগুলো যুক্ত হচ্ছে সেই বিষয়বস্তুতে আমরা আসব। ঠিক আছে, প্রথমত আমরা সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণের একটা অণু কিভাবে সোডিয়াম ও ক্লোরিন পরমাণু দ্বারা যুক্ত হচ্ছে সেইটা আমরা দেখি। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন দুটো, পরের কক্ষপথে 8টা, তারপরের লাস্ট কক্ষপথে একটা। আর ক্লোরিন পরমাণু প্রথম কক্ষপথে দুটো, পরের কক্ষপথে 8টা, তারপরের কক্ষপথে 7টা। 8 আর 2 10 আর 7 17। কেমন পারমাণবিক সংখ্যাগুলো আমরা যখন যা চিহ্ন লিখি, ধরো ক্লোরিন চিহ্ন লিখলাম, দিয়ে বাঁ দিকের নিচের দিকে আমরা এরকম লিখতে পারি পারমাণবিক সংখ্যা। কেমন? আর ভর সংখ্যাটা এরকম ডান দিক ওপরের দিকে লিখতে পারি। এর ক্ষেত্রে ভর সংখ্যা হচ্ছে 35। সোডিয়ামের ক্ষেত্রে কত? 11 লিখতে পারি, আর ওর হচ্ছে ভর সংখ্যা হচ্ছে 23। কোনো বইয়েতে এইভাবেও লেখা থাকে, এটার নিচেই এইভাবেও লেখা থাকে। কেমন? এইভাবে লেখা থাকে। সরি, এটা সোডিয়াম। কেমন? তাহলে আমি এখন সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রন বিন্যাসটা আমরা একবার দেখি। তাহলে সোডিয়ামের প্রথম কক্ষপথে দুটো, পরের কক্ষপথে 8টা, সর্বশেষ কক্ষপথে একটা। ক্লোরিন প্রথম কক্ষপথে দুটো, পরের কক্ষপথে 8টা, তারপরের কক্ষপথে 7টা। প্রথম কক্ষপথে কটা? দুটো, 1 2 3 4 5 6 7 8। লাস্ট কক্ষপথে একটা। ক্লোরিনের প্রথম কক্ষপথে দুটো, তারপরের কক্ষপথে 1 2 3 4 5 6 7 8। 8 আর 10 17টা, তার মানে আর 7টা। 2 3 4 5 6 7টা। এইবার দেখো, দুটো পরমাণু কেউ সুস্থির নয়। এর সবচেয়ে বাইরের কক্ষপথে একটা আছে, এ কোনো রকম একটা ইলেকট্রন যদি কাউকে দিয়ে দিতে পারে, তাহলে এই কক্ষপথটা কোনো অস্তিত্ব নেই। লাস্ট কক্ষপথ তখন আগের কক্ষপথটা হয়ে যাবে।
আমরা কক্ষপথগুলো ইংরেজি কিছু বর্ণ দ্বারা যেন প্রথম কক্ষপথটাকে আমরা বলি কে, প্রথম কক্ষপথটাকে আমরা কে সেল বলি, তারপরেরটাকে বলি কে এল, তারপরেরটা এম, এইভাবে নামকরণ দিই। হ্যাঁ, এরও যেমন কে কক্ষপথ, এল কক্ষপথ, এম কক্ষপথ। তাহলে এম কক্ষপথ থেকে যে একটা যদি চলে যায় তাহলে লাস্ট কক্ষপথটা এল কক্ষপথ হয়ে গেল, সবচেয়ে বাইরে কক্ষপথ 8টা, ব্যাস সুস্থির হয়ে গেল। তাহলে এই ঘটনাটাই ঘটবে। কি ঘটবে? লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন যদি এখানে চলেই যায়, এ চলে গেল, কি ঘটনা ঘটলো বলো? এ যদি চলে যায়, যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন ছিল, একটা প্রোটনের যতগুলো ধনাত্মক আধান একটা ইলেকট্রনের ততগুলি ধনাত্মক আধান। এর কটা প্রোটন ছিল? 11টা প্রোটন ছিল, 11টা ইলেকট্রন ছিল, দিয়ে 0 নিস্তড়িত ছিল। এখন কি হলো? প্রোটন একটা কমে গেল, তার মানে 10টা প্রোটন, এই ইলেকট্রন একটা কমে গেল, তার মানে 11টা প্রোটন, ইলেকট্রন একটা কমে গেল, ফলে সুস্থির। আর এরও ক্ষেত্রে কি আছে? 17টা প্রোটন ছিল, 17টা ইলেকট্রন ছিল, এখন কি হয়ে গেল? 17টা প্রোটন, কিন্তু ইলেকট্রন একটা বেড়ে গেল, হয়ে গেল 18টা। তাই তো? কি লাভ হলো? এই লাস্ট কক্ষপথে 8টা লাস্ট কক্ষপথে এইটা হয়ে গেল 8টা ইলেকট্রনের সুস্থ ইলেকট্রন বিন্যাস পেয়ে গেল। এর 7টা ছিল আর একটা দরকার ছিল, সেও 8টা হয়ে গেল লাস্ট কক্ষপথে, সুস্থ ইলেকট্রন বিন্যাস পেয়ে গেল। কেমন? তাহলে এ কার পেল? নিয়নের ইলেকট্রন বিন্যাস পেয়ে গেল। না, নিয়ন নয়, আর্গনে পেয়ে গেল, আর্গনের ইলেকট্রন বিন্যাস পেয়ে গেল, এ নিয়নের পেয়ে গেল নিষ্ক্রিয় ইলেকট্রন। তাহলে এটা কত হয়ে গেল? +1, আর এটা 0 প্রথমে, কিন্তু এখন কি ঘটনা হলো? -1। তাহলে এ এখন আর নিস্তড়িত রইল না, তড়িৎগ্রস্ত পরমাণুটা আর পরমাণু রইল না, তড়িৎগ্রস্ত কণায় পরিণত হয়ে গেল। কতটা তড়িৎ? একটা ইলেকট্রন ছাড়লো বলে একটা ইলেকট্রন কমে গেল, তার মানে একটা প্রোটন বেশি রয়ে গেল, তাহলে 1 একক পজিটিভ আধানযুক্ত একটা কণায় পরিণত হয়ে গেল। সেটাকে আমরা আর পরমাণু বলবো না, আয়ন বলবো। তাহলে এটা হচ্ছে আয়ন। এটাও তাই, আর তড়িৎগ্রস্ত কণায় একটা ইলেকট্রন বেশি গ্রহণ করেছে, তাহলে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেল, মানে প্রথম 17টা প্রোটন 17 ইলেকট্রন ছিল, নিস্তড়িত ছিল, এখন 17টা প্রোটন 17টা ইলেকট্রনকে নিষ্ক্রিয় করবে, কিন্তু একটা ইলেকট্রন বেশি, তার জন্য 1 একক ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণায় পরিণত হয়ে গেল। তাহলে এটাও আয়ন হয়ে গেল, আর পরমাণু বলবো না, আয়ন। তাহলে এটা হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা, এটা হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা। এটাকে আমরা বলবো, আয়নটাকে হচ্ছে ক্যাটায়ন, এটাকে বলবো অ্যানায়ন। ক্যাটায়ন, অ্যানায়ন কি দ্বারা প্রকাশ করো? সোডিয়াম শুধু হলে সোডিয়াম পরমাণু, এটা চিহ্ন দ্বারা পরমাণু প্রকাশ করে, তখন মাথায় একটা প্লাস দিয়ে নিলাম, তা ধরে নিতে হবে ওর একটা ইলেকট্রন কম আছে, তার মানে একটা প্রোটন বেশি আছে, তো তোর পজিটিভ। এর ক্ষেত্রে কি হলো? ক্লোরিন মানে একটা ক্লোরিন পরমাণু, কিন্তু একটা ইলেকট্রন বেশি, মাথায় -1। তাহলে এটা হচ্ছে অ্যানায়ন, ক্যাটায়ন। তাহলে বিপরীত তড়িৎগ্রস্ত কণা দুটো, দুজনকার আধানটা সমান, কিন্তু এর পজিটিভ নেগেটিভ। বিপরীত আধান আমরা কি বলেছি? পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে, এরা তখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড নামক একটা অণু তৈরি করবে।
তাহলে সোডিয়াম ক্লোরাইডের একটা অণুতে একটা সোডিয়াম পরমাণু একটা ক্লোরিন পরমাণু আছে, দিয়ে যে অণুটা তৈরি করলাম সেটাকে আমরা সাংকেতিক ভাষায় কীরকম লিখলাম, এনে সোডিয়াম পাশাপাশি লিখে দিলাম। তাহলে এটা হচ্ছে খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড একটা অণু। তাহলে দেখা গেল যে একটা অণু যৌগ অণু কীভাবে যুক্ত হয়ে যুক্ত হয়ে অণু তৈরি করলো পরমাণুগুলো। তাহলে এই যে পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে, সোডিয়াম ক্লোরিনের সঙ্গে ক্লোরিন সোডিয়ামের সঙ্গে যুক্ত হচ্ছে, এই পরস্পরে যুক্ত হওয়ার ক্ষমতাটাকে আমরা বলছি যোজ্যতা। তাহলে এখানে সোডিয়াম কটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হচ্ছে, একটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1, ক্লোরিনের যোজ্যতাও 1। আমরা এক্ষেত্রে এরা হচ্ছে পরস্পর কী হচ্ছে, তড়িৎ আয়ন তৈরি করে তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হচ্ছে, এই ধরনের যৌগ গঠন হচ্ছে। এই ধরনের যৌগ গঠন হওয়ার ক্ষমতাটাকে বলি বা এই যোজ্যতাটাকে বলি আমরা সমযোজ্যতা। এটাকে বলবো সমযোজ্যতা। তার মানে এটা সমযোজ্যতা, এটা তড়িৎ যোজ্যতা, এটা হচ্ছে তড়িৎ যোজ্যতা। একদম দুঃখিত, এটা না, তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হচ্ছে, এটা হচ্ছে তড়িৎ যোজ্যতা। সমযোজ্যতাটা আমরা পরে আলোচনা করবো। এখন এটা হচ্ছে তড়িৎ যোজ্যতা। পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে, তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হচ্ছে, ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হচ্ছে, এই জন্য এটাকে বলছি আমরা তড়িৎ যোজ্যতা। এই ধরনের যুক্ত হওয়ার ক্ষমতাটাকে বলছি আমরা তড়িৎ যোজ্যতা। তাহলে আমরা এখানে সোডিয়ামের যোজ্যতা কত পেয়ে গেলাম, 1। ঠিক আছে, ক্লোরিনের যোজ্যতাও 1। খুব সহজ উপায় যোজ্যতা পরিমাপ করা। তড়িৎযোজী যে পরমাণুগুলো যে মৌলগুলো আছে তাদের দেখবে যে আয়নগুলো ক্যাটায়ন অ্যানায়নে তাদের আধানের পরিমাণ কত, সেইটাই হবে তার যোজ্যতা। এখানে একটা প্লাস মানে এক যোজ্যতা 1, একটা মাইনাস মানে এর যোজ্যতা 1। কেমন? তাহলে এইভাবে তড়িৎ যোজ্যতা যুক্ত হয়ে গেল। তাহলে এটা তখন এই যে অণুটা তৈরি হলো, এটা যৌগ অণুর একটা সাংকেতিক চিহ্ন, তাই তো, অণুর একটা। তখন আমরা এটাকে বলবো, এটা সোডিয়াম ক্লোরাইডের, এটাকে বলবো আমরা কিন্তু সোডিয়াম ক্লোরাইডের সংকেত। সোডিয়াম ক্লোরাইডের সংকেত, হ্যাঁ, এটাকে বলবো আমরা সোডিয়াম ক্লোরাইডের সংকেত। ঠিক আছে, এইবার বলতে পারো যে স্যার ক্লোরিনটা আগে লিখলেন না, আর সোডিয়ামটা যদি পরে লিখতেন কি অসুবিধে হতো? ঠিকই, ব্যাপারটা তো একই, ক্লোরিনটা আগে আর সোডিয়াম পরে লিখলে না, কারণ একটা সংকেত লেখার একটা নিয়ম আছে। যখন যৌগিক পদার্থের আমরা যৌগিক অণুর যখন আমরা সংকেত লিখি অনুকে প্রকার, তার একটা নিয়ম আছে। এক্ষেত্রে ধাতুটাকে আগে রাখতে হয়, অধাতুটাকে পরে রাখতে হয়। সোডিয়াম যেহেতু ধাতু, সেই জন্য সোডিয়াম আগে ক্লোরিন পরে, তার মানে এটা হবে না, এইভাবে লেখা যাবে না। ঠিক আছে, এইবার আমরা এইটাই চলে আসি, ক্যালসিয়াম ক্লোরাইডে এসে যায়। ক্যালসিয়াম ক্লোরাইড, বলো ক্যালসিয়াম, চিহ্ন হচ্ছে Ca। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20। তাহলে প্রথম কক্ষপথে কটা? 2, পরের 8, 8 আর 16, 18, 20। ক্লোরিনের 2, 8, 7। ঠিক আছে, এইবার লিখে ফেলি, ইলেকট্রন বিন্যাসটা লিখে ফেলি। ক্যালসিয়ামের প্রথম কক্ষপথে কটা? ফার্স্ট কক্ষপথে সবাই 2 হয় সর্বোচ্চ।
তাহলে ক্যালসিয়ামের প্রথম কক্ষপথে 2টো, পরের কক্ষপথে 8টা, তারপরের কক্ষপথে 8টা, তারপরের কক্ষপথে 2টো। ক্লোরিন প্রথম কক্ষপথে 2টো, পরের কক্ষপথে 8টা, তারপরের কক্ষপথে 7টা। তাহলে প্রথম কক্ষপথে 2টো, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 1 2, তাহলে পরে 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7। এই হচ্ছে ব্যাপার। এখন সেই আগে সোডিয়াম ক্লোরাইডের মতো দেখি কি ঘটনা ঘটে। এর লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন হলেই মিটে যাবে। এর লাস্ট কক্ষপথে 2টো আছে, ধরো এই একটা একে দিয়ে দিল, ঠিক আছে। তাহলে কিন্তু আর একটা ইলেকট্রন তো থেকে গেল, লাস্ট কক্ষপথে 8টা হলো না। তাহলে যদি তোমার আর একটা ক্লোরিন যদি নিই, প্রথম কক্ষপথে 2টো, পরের কক্ষপথে 8টা, পরের কক্ষপথে 7টা, যদি এইরকম হয়, হ্যাঁ, 2 3 4 5 6 7, 1 2 1 2 3 4 5 6 7 8। তাহলে এক্ষেত্রেও এটা যদি এখানে চলে আসে, তাহলে এবার বলো কি হচ্ছে। একদম পরিষ্কার, লাস্ট কক্ষপথ বলে কোনো অস্তিত্ব রইল না। আগের কক্ষপথে 8টা ইলেকট্রন বিন্যাস আছে, তাহলে সুস্থির ইলেকট্রন বিন্যাস পেয়ে গেল। 2টো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে 2 একক পজিটিভ তড়িৎগ্রস্ত কণায় পরিণত হলো, ক্যাটায়নে পরিণত হলো, ক্যালসিয়াম ক্যাটায়ন। এটা এইভাবে লিখতে পারো, আবার এইভাবে লিখতে পারো, ঠিক আছে। আর কি হলো, এদিকে একটা ক্লোরিন মাইনাস আয়ন, এদিকে একটা ক্লোরিন মাইনাস। তাহলে এখন যদি 2টো ক্লোরিন, একটা ক্লোরিনের তড়িতের আধান 1 একক ঋণাত্মক, তাহলে 2টো ক্লোরিনের 2 একক ঋণাত্মক, তাহলে 2টো মিলালে 2 একক ঋণাত্মক, 2 মাইনাস মাইনাস, এই একটা 2টো, তাহলে 2টো মাইনাস আর 2টো প্লাস। তাহলে এরা যদি পরস্পর যদি যোগ করে দাও, তাহলে কী হবে, ব্যালেন্স 0। তখন কি দেখছি যে এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি গঠন করছে, ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে কি দেখছি আমরা, ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা দেখলাম যে ক্যালসিয়াম একটা লাগছে আর ক্লোরিন 2টো। তখন আমরা তাহলে এটাও হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডের একটা অণু, তার সাংকেতিক চিহ্ন প্রকাশ করছি, তাহলে এটা ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত। এইবার ক্লোরিনের সঙ্গে একটা নিয়ম এটা, যে যেটা যতগুলো পরমাণু তার সংখ্যা থাকবে তার নিচেই ডান দিকে নিচের সংখ্যাটা লিখতে হয়। হয়তো যে লেখা ওটা উচিত ছিল এইরকম যদি লিখতাম আমি, কিন্তু না, এটা ভুল। আমি বলেছি যে ধাতুটা আগে লিখতে হয়, ধাতুটা আগে লিখেছে ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে এখানেও যোজ্যতা বলো তো দেখি, ক্যালসিয়ামের যোজ্যতা কত হবে, ক্যালসিয়ামের যোজ্যতা 2। কেমন, 2টো প্লাস, ও 2টো ইলেকট্রন ত্যাগ করেছে, কেমন। তাহলে এইভাবে তড়িৎ আকর্ষণ দ্বারা যুক্ত হয়ে এই যে যৌগ গঠন করছে, এটা হচ্ছে তড়িৎ যোজ্যতায় যুক্ত হচ্ছে। সেই রকম আমরা বইয়েতে এইরকম অনেক মৌল আছে, সে মৌলের পরমাণু আছে, সেগুলোর যোজ্যতা কত তার একটা লিস্ট আছে। যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সেটা হয়ে যাবে ক্যাটায়ন, যদি ইলেকট্রন গ্রহণ করে সেই পরমাণু হয়ে যাবে অ্যানায়ন,
এবং ক্যাটায়ন এবং অ্যানায়নে যে তড়িতের আধানের পরিমাণ, সেই পরিমাণটা দেখি তার যোজ্যতা কত সেটা আমরা বুঝতে পারবো। হ্যাঁ, বইয়ের ক্ষেত্রে এইরকম একটা লিস্ট আছে, এই লিস্টটা যদি আমরা ফলো করি তাহলে বিভিন্ন মৌলগুলোর যোজ্যতা কত আমরা সেটা জানতে পারবো। এবং যোজ্যতা জানতে পারলেই আমার সংকেতটা কীরকম হবে সেটাও আমরা জানতে পারবো। আমরা আধানের হিসাবটা সবসময় করব, মোট আধান যেন 0 হয়ে যায়, তাহলেই আমরা তড়িৎ যোজ্যতায় যেগুলো যুক্ত হচ্ছে সেইগুলোর আমরা সংকেত খুব সহজেই আমরা পেয়ে যাব, বা একটা অণু কীভাবে মৌলের পরমাণু দ্বারা গঠিত হচ্ছে সেইটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা ক্যাটায়ন এবং অ্যানায়নেরগুলো একটা লিস্ট বই থেকে দেখব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আবার পরের বিষয়টা নিয়ে আলোচনা হবে, কেমন?